যদি বিএনপির কোনো কিছু করার ক্ষমতা থাকতো তাহলে অক্টোবর মাসের 28 তারিখে তারা সেটা করত। রুহুল কবির রিজভী এই সময় হঠাৎ করে এমন কি শক্তি পেয়ে গেল যে সরাসরি গিয়ে সে একেবারে সেতু ভবনে আগুন ধরাই দিয়ে দিল। গত কয়েকদিনের সহিংস ঘটনা আমি দুটি বিষয় আপনার কাছে জানতে চাওয়া, সেটি হচ্ছে সহিংস ঘটনা পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এ বিষয়ে সার্বিক মূল্যায়ন কি আপনার দৃষ্টিতে, এটা আমি প্রথমে জানতে চাই। যে গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে একজন নাগরিক হিসেবে একেবারে পুরোটাই অপ্রত্যাশিত, দুঃখজনক এবং এই সহিংস ঘটনার ফলে আমাদের জাতীয় জীবনে নাগরিক হিসেবে আমাদের মস্তিষ্কে, আমাদের হৃদয়ে মানে মনে এবং আমাদের শরীরে যে আঘাতগুলো লেগেছে বা যে ক্ষতগুলো তৈরি হয়েছে, ঘা তৈরি হয়েছে, এটা অনেক দিন আমাদেরকে এই ঝক্কি ঝামেলা পোহাতে হবে, বিভেদ এবং বিসংবাদ আমাদেরকে পোহাতে হবে। এই গেল এক। 2 নম্বর হলো যে এই মাত্র 5-6 দিনের বা 7-8 দিনের যে সহিংসতা, তো এটা চূড়ান্ত 3 দিনে গিয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এর ফলে আমাদের অর্থনীতিতে যে বহুমুখী চাপ তৈরি হয়েছে, সীমাহীন চাপ তৈরি হয়েছে, এটি সরকারের পক্ষে সামাল দেওয়া, যদি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী খুব আমলদার হন কিংবা তার প্রতি যদি খুব ঐশী রহমত থাকে আল্লাহর, আমি আল্লাহর হস্তেই বলছি, আমার এই কথাগুলো বলতেই আমার শরীর কাটা দিচ্ছে, কেবলমাত্র সেক্ষেত্রেই তার পক্ষে এই বিপদ কাটিয়ে ওঠা সম্ভব। আদারওয়াইজ এটা শুধুমাত্র আওয়ামী লীগ নয়, পুরো দেশকেই ভোগাবে। কিভাবে ভোগাবে? এই সময়টিতে অন অ্যাভারেজ আমাদের যে ফরেন রেমিটেন্স আসতো, এই রেমিটেন্সের একটা বিরাট অংশ হুন্ডি মার্কেটে চলে গেছে, যেটা ফিরে আসার জন্য যদি 1 বছর সময় লাগে সরকারের একেবারে পজিটিভ অর্থে, এই 1 বছর সামাল দেওয়া সরকার পক্ষে সম্ভব না। এই সময়টিতে ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন যে দাতা সংস্থা থেকে যে লোনগুলো পাইপলাইনে ছিল, সেইগুলো আইদার পিছিয়ে গেছে অথবা এইগুলোর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, বা নতুন করে বিবেচনার যদি কোনো প্রশ্ন আসে সরকারের জন্য রীতিমতো ম্যাসাকার হয়ে যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এবং ইন্ডিয়াতে যে ঘটনা ঘটেছে, মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে খুব সেন্সিটিভ দেশ। কেবলমাত্র সংযুক্ত আরব আমিরাতে 22 লাখ থেকে 25 লাখ লোক কাজ করে, ছোট্ট একটা জায়গা। সৌদি আরবের মতো কিন্তু অত বড় না। ওখানে দুবাই, আবুধাবি, শারজা, এই 3টি মেজর শহর আর কিছু কিছু এলাকাতে আছে, সব মিলে প্রায় 22 থেকে 25 লাখ লোক কিন্তু সেখানে কাজ করে। ফলে সেখানে মাত্র 200-250 বাঙালি একটা বিদ্রোহ করা মানে বিক্ষোভ করার চেষ্টা করেছে, এবং এটা সরকার সিরিয়াসলি খুব কগনিজেন্সি নিয়ে এদের মধ্যে 10-12 জনকে খুব মারাত্মক যাবজ্জীবন সাজা দিয়েছে, অনেকজনের 10 বছর করে সাজা দিয়েছে, 51 জনের সাজা দিয়েছে। এবং যেটা আমরা শুনলাম যে এখানে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ করে দিয়েছে। কারণ হলো যে খুব সেন্সিটিভ জায়গা, তো 20 লাখ লোক যদি রিয়্যাক্ট করে ওই ঘটনার সাথে সাথে, তাহলে ওখানে অন্যান্য দেশ থেকে শুরু করে পুরো জিনিসটা ওটা সামাল দেওয়ার মতো অ্যাডমিনিস্ট্রেশন সংযুক্ত আরব আমিরাতের নেই। কয়জন পুলিশ আছে? খুব অল্প। তো এটা আমাদের জন্য একটা বিরাট, এবং পার্শ্ববর্তী ঠিক সেম ঘটনা সৌদি আরবেই একই ঘটনা ঘটে গেছে। এরপরে এই সহিংসতা মোকাবেলা করতে গিয়ে এই যে জাতিসংঘের গাড়ি ব্যবহার করা হয়েছে, সাদা গাড়ি, এটা নিয়ে জাতিসংঘ যে রিয়াকশন দেখিয়েছে, পুলিশের সঙ্গে যে সহিংসতা করা হয়েছে এবং পুলিশ যে সহিংসতা প্রদর্শন করেছে, র্যাবের হেলিকপ্টার নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে দেশে এবং দেশের বাইরে, এগুলো নিয়ে পশ্চিমা যে শক্তিসমূহ আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ওসিলা খুঁজছিল, সেই জিনিসগুলো যদি এই সময়টাতে রিয়্যাক্ট করে এবং অ্যাকশনে যায়, তাহলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের জন্য একটা সুদূর প্রসারী নেতিবাচক প্রতিক্রিয়া চলে আসবে। সবার শেষে যেটা, যেহেতু বাকি 2 সহকর্মী আছেন তারা কথা বলবেন, সমালোচক, আর একটা হলো ভয় এবং সাহস, দুটোই কিন্তু একদম ভাইরাসের মতো মানুষের শরীরে এটা ক্রমশ কিন্তু ছড়িয়ে পড়ে, বিস্তার লাভ করে। তো এই সময়টিতে যারা ভয় পেয়ে গেছে,
অর্থাৎ ছাত্রলীগ ভয় পেয়েছে, যুবলীগ ভয় পেয়েছে, আওয়ামী লীগ ভয় পেয়েছে, পুলিশ ভয় পেয়েছে, বিজিবি ভয় পেয়েছে, সাধারণ মানুষ ভয় পেয়ে গেছে, বিশাল একটা শ্রেণী ভয় পেয়ে গেছে। এই যে যারা ভয় পেল তাদের মধ্যে নতুন করে সাহসের সঞ্চয় করা ইম্পসিবল। তারা সার্ভাইভ করবে, কিন্তু তারা কখনো আবার সাহসী হয়ে ফিরে এসে রবার্ট ব্রুশের মতো আবার অস্ত্র হাতে তুলে ধরবে, আবার সেই জয়গান ধরবে প্রতিপক্ষের বিরুদ্ধে, এটা ইম্পসিবল, এটা ইতিহাসে হয় না। এই গেল একটা সমস্যা। আর বিপরীত হলো যারা এই সময়টাতে সাহসী হয়ে গেছে, রাস্তা চিনে গেছে, তাদের এই সাহসটা রাতারাতি তাদেরকে মেরে নেওয়া ফেলা পর্যন্ত তাদেরকে এই সাহসটা তাদেরকে আবার সে ভীত সন্তুষ্ট আপনি করতে পারবেন না। ফলে এই অল্প কয়েকদিনের এই ঘটনায় আমাদের যে মনস্তাত্ত্বিক যে জগৎ, অর্থনৈতিক জগৎ, পরিবার, ঘর, সংসার, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে শুরু করে রিপ্রোডাকশন, সন্তান উৎপাদনের পর্যন্ত এটা প্রতিক্রিয়া তৈরি করেছে এই সময়টিতে। অর্থাৎ এই সময়টিতে ফেসবুক কেন্দ্রিক একটা সোসাইটি ছিল, ইউটিউব কেন্দ্রিক একটা সোসাইটি ছিল, টিকটক কেন্দ্রিক একটা সোসাইটি ছিল। তারপর কিছু মানুষ ছিল তাদের কোনো কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র সরকারকে গালি দিত, তারা কিছুই করতো না, একেবারে কিছুই করতো না। কিছু লোক ছিল, আপনারা তো জানেন যে ওই যে একটা বিখ্যাত কথা আছে ঘেটুপুত্র। তো রাজনীতিতে এরকম যাদেরকে ঘেটুপুত্র বলা হয়, যাদের কোনো কাজ ছিল না, প্রেস ক্লাবের সামনে গিয়ে হয়তো একটু মাইকের সামনে দাঁড়াইলো, হ্যাঁ, রাজনীতির বিনোদন বালক বলা হয় এদেরকে। তো এই বিনোদন বালক যারা ছিল বিভিন্ন সময়, যারা কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, যাদের কাজই ছিল মানুষকে রাজনৈতিকভাবে বিনোদন দেওয়া, এই যে রাজনীতির বিনোদন বালক, এদের মধ্যে একটা নিদারুণ মানে আপনি এদেরকে আর এখন খুঁজে পাওয়া যাবে না। ফলে এই রাজনীতির যে বিনোদন, এটা হারিয়ে গেল ঘটনাটা। ফলে সব মিলিয়ে ইটস এ ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার। এখন এটা কিভাবে কাটানো যাবে, কিভাবে ভবিষ্যৎ, এটা সময় আসলে বলা যাবে, এখন কোনো কিছু প্রিডিক্ট করা যাবে না। যে সাম্প্রতিক যে পদক্ষেপ আপনি দেখেছেন যে বিএনপি জামাত যে সহিংসতার কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হচ্ছে, সেখানে কি রাজনীতিতে আবার বড় ধরনের ঝড় আসছে কিনা? না, এটা প্রথমত সরকারের একটা ভুল ধারণা। এর কারণ হলো সত্যিকার অর্থে বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা ধরেন মাহমুদুর রহমান, মান্নান, নাগরিক ঐক্য, যেই কটা রাজনৈতিক দলই আছেন না কেন, যদি টপ 20 রাজনৈতিক দল বলেন, এখন আসলে ওইভাবে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো ক্ষমতা কারোর হাতে নেই, কোনো পলিটিক্যাল পাওয়ার কারোর হাতে নেই। এদেরকে বলতে গেলে বলা হয় ওই যাকে বলা হয় বলির পাঠা বানানো, আঞ্চলিক ভাষা আমার শব্দটা বলতে হচ্ছে। কিছু হইলেই 2-4 জন বিএনপিকে ধরে নিয়ে আসো, জেলের মধ্যে ঢুকাও এবং তাদের বিরুদ্ধে গালাগালি করে পদ পাও, প্রমোশন পাও এবং আওয়ামী লীগ সরকারের কর্তা ব্যক্তিদের কাছে নিজেদেরকে জাহির করো। 2-4টা জঙ্গি নাটক করো, তারপরে বিএনপির 4-5টা লোককে ধরো, এর সাথে ওরে একটু জড়াই দাও, পাহাড়ে ওই সমস্যা আছে, হেলিকপ্টার নিয়ে একটু ঘোরাফেরা করে একটু হিরোইজম দেখায় একটা প্রমোশন পাও এবং একটা এই যে একটা হিরোইজম তৈরি করার, মানে যাকে বলা হয় ব্রুক্রেসিতে একটা হিরোইজম তৈরি করার, নাটক তৈরি করার যে প্লট দরকার, এই বিএনপি, জামাত, জাতীয় পার্টি থেকে শুরু করে অন্য যারা আছে, এরা শুধুমাত্র এই নাটকের মঞ্চ তৈরি করার জন্য এদেরকে ব্যবহার করা হতে পারে। কিন্তু সত্যিকার অর্থে যদি বিএনপির কোনো কিছু করার ক্ষমতা থাকতো, তাহলে অক্টোবর মাসের 28 তারিখে তারা সেটা করত। এমন ঘটনা ঘটছে, সরোয়ার্দী উদ্যানে বিএনপির একটা সমাবেশ হয়েছে, যে সমাবেশে 2 লাখ 3 লাখ লোক পর্যন্ত হয়েছে। তারা একেবারে সুবোধ বালকের মতো সেই সরোয়ার্দী উদ্যানে ঢুকেছে, আর বিকাল 5টার মধ্যে সুন্দর করে সেখান থেকে বের হয়ে তারা তাদের মতো চলে গেছে। ফলে এদেরকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করা মানে আপনাকে কামড় দিচ্ছে গোকরা সাপ, আপনি 4টি ইঁদুর, 5টা তেলাপোকা, 10টা আপনি এই টিকটিকি, এগুলো এনে বলেন যে এগুলো আমার কামড়াইছে। আপনি বুঝেন ব্যাপারটা, যেটা আপনার জন্য কত ডেঞ্জারাস। এখন পুরো ঘটনাটা কারা ঘটিয়েছে, এখানে এই মানে অ্যাঙ্গারটা কোত্থেকে আসলো, এই টোটাল জিনিসটা বিচার না করে, বিশ্লেষণ না করে আপনি সেই যে 2012 সনের নাটক, 2016 সনের নাটক, 2021 সনের নাটক, সেই পুরনো নাটক যেগুলো মানুষ দেখতে দেখতে একেবারে মানে বিশ্রী অবস্থায় হয়ে গেছে, আপনি ধরে নিয়ে গেছে আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি এত একটা মানে কী বলবো বলা হয়, এখন বয়োবৃদ্ধ একজন মানুষ, আপনি কাছে গিয়ে দেখবেন চামড়া সব ঝুলে গেছে। উনি বনানীতে যদি বলা হয় 20 জন লোককে একত্র করে
ছোট একটা মিছিল করার জন্য সেই কাজটা করার মতো অবস্থা তার নাই। হি ইজ এ গ্রেট লিডার, বিএনপির খুব বড় নেতা, কিন্তু একটা অকারেন্স ঘটানোর মতো এই বনানীতে তার যে হোটেলের পাশে যে 20 জন লোক জড়ো করে যে রাস্তায় একটা ছোট ঘটনা ঘটাবে এই শক্তি তার নাই। রুহুল কবির রিজভীকে যদি আপনি ধরেন, ওই অফিসের বাইরে এসে আপনি দেখেন, আমরা এর আগে দেখি নেই যে ওই 2-1টা ঝাড়ু মিছিল করেছে, মহিলাদের নিয়ে করেছে, 4 থেকে 5 জন মহিলাকে নিয়ে রুহুল কবির রিজভী সাহেব আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে এই আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করেছে। এটা নিয়ে আওয়ামী লীগ অনেক হাসাহাসি করেছে যে মিছিলে যদি করবো তাও আবার মহিলাদেরকে নিয়ে, তাও আবার 5-6 জনকে নিয়ে। সেই রুহুল কবির রিজভী এই সময় হঠাৎ করে এমন কি শক্তি পেয়ে গেল যে সরাসরি গিয়ে সে একেবারে সেতু ভবনে আগুন ধরাই দিয়ে দিল। তার উপর কি আজরাইল নাজিল হইলো না জিব্রাইল নাজিল হইলো, আমি এটা বুঝতে পারি না। যারাই নাটক সাজিয়েছে তারাই ভালো বলতে পারবে।